আজ থেকে আনুমানিক ২৭৫০ বছর আগে অন্ধ কবি হোমার দুইটি মহাকাব্য রচনা করেন, যাদের নামগুলো হচ্ছে ইলিয়াড অ্যান্ড ওডিসি। এখানের ইলিয়াড মূলত ট্রয়ের যুদ্ধের বিশদ বিবরণেই তৈরি। ইলিয়াড বা এই এপিক সাগার প্রোটাগনিস্ট মূলত তিনজন: অ্যাকিলিস, ওডিসিয়াস এবং আয়াক্স। এবং এই ওডিসিয়াসের ট্রয়ের যুদ্ধ শেষ করার পর ইথাকা অর্থাৎ তার কিংডমে ফিরে যেতে প্রায় ১০ বছর সময় লেগে যায়, এবং সেই অ্যাডভেঞ্চার নিয়েই হোমারের ওডিসিয়াস রচিত। এবং সেই ওডিসিয়াসের নামকে যদি ল্যাটিন ভাষায় রূপান্তর করা হয় তখন তার নাম হবে ইউলিসিস, অর্থাৎ মহাকাব্যের সেই ওডিসিয়াসই হল ইউলিসিস। আলফ্রেড লর্ড টেনিসন এই কবিতা লেখার সময় ওডিসিয়াসের গ্রিক নাম না ব্যবহার করে ল্যাটিন বা রোমান নাম ইউলিসিস বেছে নেন। লর্ড আলফ্রেড টেনিসন, যিনি ছিলেন ভিক্টোরিয়া এজের একজন প্রমিনেন্ট রাইটার। তার জন্ম ১৮০৯ সালের ইংল্যান্ডে, যিনি তার শেষ জীবনে পয়েট লরেট উপাধি পেয়েছিলেন। তবে তার শেষ দিকের জীবনটা সুন্দর হলেও প্রথম দিকের জীবন কেটেছিল খুব বিশ্রীভাবে। পরিবারের কথা বলতে গেলে টেনিসনের বাবা ছিলেন মদঘুর এবং মানসিকভাবে উন্মাদ। তার জীবনে অর্থনৈতিক সমস্যাও ছিল অনেক। এইসব জিনিস তার জীবনে নিয়ে আসে বিষণ্ণতা। তবে তার মধ্যেও আর্থার হালাম নামে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং যার সাথে টেনিসনের বোনের বিয়েও ঠিক হয়। আর সেই আর্থার হালাম হঠাৎ করেই মাত্র ২২ বছর বয়সেই মারা যান। আর এই সিঙ্গেল ইভেন্ট টেনিসনকে খুব বাজেভাবে এফেক্ট করে। আর তার এই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আর্থার হালামের অকাল মৃত্যু তাকে ইউলিসিস লেখার জন্য প্রেরণা দেয়। আসলে এই কবিতা টেনিসনকেও অনেকটা রিফ্লেক্ট করে, তার সেই স্ট্রাগল বা ইনার টার্মোয়েল, সামনে এগিয়ে যাওয়ার জেদ থেকে, কখনো হার না মানার মানসিকতা থেকে, নিজের কাজ নিরলসভাবে করে যাওয়ার থেকেই এই ইউলিসিস কবিতার সূত্রপাত। এবং এই কবিতা কিন্তু যে কোনো অন্য সময়ের চাইতে এই বর্তমান সময়কে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। দেশের ম্যাক্সিমাম ইয়াংস্টারদের দিন শুরু হয় ইনস্টাগ্রামের রিল দিয়ে, এবং সেই রিল দেখতে দেখতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। চলে একের পর এক মেসেজ, এবং সেই মেসেজের মূল উদ্দেশ্য কি? অন্যের কাছ থেকে ভ্যালিডেশন সিক করা। আমরা এতটাই ডেসপারেট যে নিজের ওয়েলবিংয়ের জন্য আমাদেরকে অন্যের উপর ডিপেন্ড করতে হয়। আর এই সব কিছুর কারণ আমাদের একটি পারপাস সেটেল না হওয়া। আমাদের সোসাইটির সব থেকে বড় মিসকনসেপশন হলো আমরা মনে করি বেশি কাজ আমাদেরকে ডিপ্রেসড করে ফেলবে। বাট ইন ট্রুথ, কোনো কাজই না করা বা সেই কাজকে ডিসিপ্লিনভাবে না করতে পারাকেই ডিপ্রেশন বলা হয়। এবং এই সাইকেল থেকে না বেরোতে পারলে যখন আপনি আপনার ডেথ বেডে থাকবেন তখন আপনার আর কিছু করার থাকবে না। সমস্যা তো এ জীবনে থাকবেই, তবে ইউলিসিসের মতো কিছু মানুষ নিজেকে দয়ার পাত্র হিসেবে দেখবে না। মৃত্যু তো আসবেই, তবে ইউলিসিসের মতো মানুষরা মৃত্যুর সামনে ভিক্ষা চাইবে না। কবিতা শুরুর আগে কিছু বেসিক ইনফরমেশন। কবিতায় রয়েছে মোট ৭০টি লাইন। এই ভিডিওতে প্রত্যেকটা লাইন ডিসকাস করা হবে। আর আপনি যদি শুধু ইউলিসিসের সামারি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা চেক করেন, লিংক ডিসক্রিপশন বক্সে। ইউলিসিস কবিতাটি এক ধরনের ড্রামাটিক মনোলগ। আমরা ইতিমধ্যেই শেক্সপিয়ারিয়ান সোনেট, পেট্রার্কান সোনেট এবং ওড সম্পর্কে জেনেছি। এখন জানবো ড্রামাটিক মনোলগ সম্পর্কে। ড্রামাটিক মনোলগ কবিতায় একজন মাত্র স্পিকার বা সাবজেক্ট থাকেন, এবং সেই স্পিকার তার নিজের কথা, ইমোশন, এক্সপিরিয়েন্স বা জার্নি নিয়ে কথা বলেন এক সাইলেন্ট অডিয়েন্সের উদ্দেশ্যে। এবং স্পিকার যার সাথে কথা বলছেন সেখান থেকে কোনো রেসপন্স আসবে না। ইন শর্ট, ওয়ান স্পিকার নেরেটিং এ স্টোরি ইন ফ্রন্ট অফ এ সাইলেন্ট অডিয়েন্স। এতটুকু ছিল ড্রামাটিক মনোলগের ডেফিনেশন। এ সম্পর্কে আমরা সব থেকে বেশি ইনসাইট পাবো এই ভিডিও শেষ হওয়ার পরে। সেখানে আমরা ইউলিসিস কবিতাকে ড্রামাটিক মনোলগ হিসেবে ভ্যালিডেট করব। আর এখন শুরু হচ্ছে ইউলিসিস বাই আলফ্রেড টেনিসন। ইউলিসিস বসে বসে ভাবছেন যে তিনি হয়তোবা একজন অপদার্থ রাজা হয়ে পড়েছেন। তিনি সেই ইউলিসিস যিনি টানা ১০ বছর ট্রোজানদের সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষ করে আরও ১০ বছর কেটেছে সমুদ্রে নানান রোমাঞ্চের আশায়। অবশেষে ২০ বছর পর যখন তিনি তার আপন রাজ্যে অর্থাৎ ইথাকায় প্রত্যাবর্তন করেন তখনও তো অ্যাডভেঞ্চার শেষ হয়নি। তাকে তার স্ত্রী পেনেলোপকে পাওয়ার জন্য ১০৮ জন অপেক্ষামান পাত্রকে হত্যা করতে হয়েছে। আর এখন তিনি ইথাকার রাজা হয়ে বসে আছেন, তবে তার জীবনে নেই কোনো রোমাঞ্চ। এখানে ইউলিসিস বুঝাতে চেয়েছেন যে শুধু বেঁচে থাকা আর সত্যিকার অর্থে নিজের জীবনকে ডমিনেট করার অর্থ ভিন্ন।
তার মতে জীবনে যদি পারপাস না থাকে তবে সেই জীবন মূল্যহীন। এখানে আইডেল কিং দ্বারা তার বর্তমান নিষ্ক্রিয় অবস্থাকে বোঝানো হয়েছে। তিনি যেন ব্যারেন ক্র্যাক্স অর্থাৎ ইথাকার সেসব উষ্ণ পাহাড়গুলোর মতোই নিষ্প্রাণ। আর ইথাকার সাধারণ মানুষ জীবনের রোমাঞ্চকই তাই বুঝে না। আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস। ইউলিসিস ভাবতে থাকেন যারা সাধারণ জীবন বেছে নেয় তারা অন্যান্য সাধারণ মানুষদের মতোই মারা যায়। ইউলিসিস বলেন যে তিনি কখনোই থেমে থাকতে পারবেন না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত তাকে উপভোগ করতে হবে। তিনি এখন রাজপ্রাসাদের উষ্ণ আগুনের পাশে বসে আছেন। এই উষ্ণ আগুন আরাম এবং নিশ্চয়তার বা সিকিউরিটির ইন্ডিকেশন। কিন্তু এরকম জীবন ইউলিসিসের কাছে বিরক্তিকর। তার মতে আরাম একজন মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। একজন মানুষ যদি তার কমফোর্ট জোনের বাইরে না যায় তাহলে তার জীবনে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব নয়। জীবনের গ্রেটনেস সবসময় স্যাডনেসের টেক্সটের সাথেই আসে। আপনার জীবনে কোনো ধরনের চ্যালেঞ্জ বা হার্ডশিপ না আসার মানে হচ্ছে আপনি জীবনে আগে বাড়ছেন না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল দ্বারা বোঝানো হয়েছে ইউলিসিসের পক্ষে কোনো জায়গায় স্থির থাকা সম্ভব নয়। সে এমন একজন মানুষ যে ডেস্টিনেশন থেকে জার্নিতে বেশি মজা পায়, যে জীবন কাটানোর জন্য আসেনি, সে এসেছে জীবনে বেঁচে থাকার জন্য। এখানের হ্যাভ সাফার্ড গ্রেটলি দ্বারা বোঝানো হচ্ছে ইউলিসিসের জীবনে ট্রয়ের যুদ্ধের মতো হার্ডশিপও এসেছে। আবার তিনি সেই যুদ্ধে জেতার পর সাকসেসও পেয়েছেন, যা তার ইনার স্ট্রেংথ বাড়িয়েছে। আর এই লাস্টের লাইনের হায়াডিস এবং ডিমসি দ্বারা জীবনের সেসব হার্ডেস্টে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে হায়াডিস হলো এমন এক ধরনের স্টার্স বা নক্ষত্রমণ্ডল যা ঝড়ের পূর্বাভাস দেয়, এবং ডিমসি হলো সমুদ্রের অন্ধকার রাত যা জীবনের অনিশ্চয়তা প্রকাশ করে। টু কনক্লুড, জীবনে থেমে থাকা যাবে না, হয়তো এগিয়ে যেতে হবে নয়তো হারিয়ে যেতে হবে। ইউলিসিস এখানে সেলফ রিফ্লেক্ট করেন। তার মতে তিনি এখন একটি কিংবদন্তি বা লেজেন্ডে পরিণত হয়েছেন। তিনি অনেক দশক ধরে সারা পৃথিবী চষে বেরিয়েছেন, দেখেছেন নানান যুদ্ধ, নানান সংস্কৃতি, নানান রাজনীতি এবং নানান জলবায়ু। এসব অভিজ্ঞতা তাকে এনে দিয়েছে বিপুল খ্যাতি। তবে মানুষের কাছ থেকে বাহবা নেওয়াই তার একমাত্র লক্ষ্য নয়, অনন্ত উদ্দেশ্যে ছুটে চলাই তার ধর্ম, যা রোমিং হুইতে হাংরি হার্ট লাইনের মাধ্যমে তার পার্সোনালিটির কোর এসেন্স প্রকাশ পায়। অর্থাৎ তার মন আসলেই ছুটে বেড়াতে চায়, নতুন জিনিস এক্সপ্লোর করতে চায়। ইউলিসিস ছোট থেকেই নানান যুদ্ধ অভিযান ও ভ্রমণের মধ্যে দিয়েই বেড়ে উঠেছেন, আর এইসব জিনিসই তাকে তৈরি করেছে। সময়কে সময় দিলে সময় নিজের সময়ে আপনার সময়ে এসে ধরা দেয়, আর সেসব কঠিন সময় তো তাকে তৈরি করেছে। ইউলিসিসের জানা নেই সামনে কি আছে, কিন্তু তিনি এগুতে থাকবেন। যত এগোবেন ততই রাস্তা খুলতে থাকবে। কেউ যদি সামনে এগিয়ে যাওয়াকেই ভয় মনে করে তাহলে তার জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে তিনি ট্রয়ের স্মৃতি মনে করেন। কত জায়গায় ঘুরেছেন তিনি, কত মানুষকে চিনেছেন তিনি, এবং অবশেষে সে সব কিছুই এখন তার অংশ। এখানে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড দ্বারা সবসময় নতুন দুনিয়া দেখার এবং জানার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যান্ড হুজ মার্জিন ফেডস ফরএভার হুয়েন আই মুভ দ্বারা বোঝাচ্ছেন যে জীবনের জ্ঞান এবং অভিজ্ঞতা সীমাহীন, যা অবশ্যই ইউটিউব আর ফেসবুকের রিলস থেকে আসবে না। জীবনে থেমে যাওয়া মানে নিজেকে মরিচার হাতে তুলে দেওয়া। এক টুকরো লোহা যদি স্থির থাকে তাহলে তাতে মরিচা লাগবেই। ইউলিসিসের মতে শুধু বেঁচে থাকাই জীবন নয়, সে জীবনকে কাজে লাগাতে হয়। তার মতে লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল, অর্থাৎ তার জন্য একটি জীবনও যথেষ্ট নয়। তিনি যদি 100টা জীবনও পেতেন তাহলেও তা কম পড়ে যেত। বেঁচে থাকার চেয়ে বড় কোনো নেশা নেই এই পৃথিবীতে, তবে তা প্রকৃতির নিয়মে সম্ভব নয়। একজন মানুষ শুধু একটা স্বল্প সময়ের মধ্যেই বেঁচে থাকতে পারে, যা তিনি অফ ওয়ান টু মি লিটল রিমেন্স দ্বারা বুঝিয়েছেন। নিজেকে প্রত্যেকবার ইমপ্রুভ করাই জীবনের আসল বিউটি, নিজেকে কনস্ট্যান্টলি পুশ করাই ইউলিসিসের আইডিওলজি। ইউলিসিসের জীবনে অর্জনও অনেক। তিনি যা কিছুই চেয়েছিলেন সে সব কিছুই কেড়ে নিয়েছিলেন, কিন্তু তাও তার ইচ্ছা যে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত নতুন কিছু তাকে করে যেতে হবে। যাকে বন্দি করে রাখার মানেই হলো নিজের প্রতিভাকে নষ্ট করা। প্রত্যেকটা সময় টাইমের প্রতি মাইন্ডফুল থেকে কাজ করে চলাকেই আসল জীবন বলা যায়।
এখানে এটার্নাল সাইলেন্স দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। আসল মাস্কিউলিন ম্যান সবসময় মৃত্যুকে মনে রেখে কাজ করে চলে। সে কোনো অর্ডিনারি ম্যান নয় যে মৃত্যুকে ভয় পায়। সে এতটুকু জানে যে মৃত্যু হলো তার শেষ গন্তব্য। সে মৃত্যুর চোখে চোখ রেখে জীবন কাটায়। দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এখানে গ্রেট স্পিরিট দ্বারা তার বার্ধক্যকে বোঝানো হয়েছে, যেখানে বয়স হওয়ার পরও সে মানুষ নতুন কিছুর আশায় অজান্তে ছুটে চলে। ইউলিসিস ভালো করেই জানেন তাকে অবশ্যই মরতে হবে। সে ডেথকে এমব্রেস করে এবং যার মধ্যে কোনো মৃত্যু ভয় নেই তাকে কারো পক্ষে আটকে রাখা সম্ভব নয়। ইউলিসিস মৃত্যুর আগ পর্যন্ত তিনি নতুন সব অভিজ্ঞতার সন্ধানে চলতে চান, কিন্তু তার অনুপস্থিতিতে রাজ্য চালানোর দায়িত্ব তিনি তার ছেলে টেলিমাচুসের হাতে তুলে দিতে চান। এখানে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট দ্বারা ইউলিসিস বুঝিয়েছেন যে তিনি তার এক্সিস্টিং যত লিমিটেশন আছে সে সবগুলোকেই ক্রস করতে চান। এখানে তিনি তার নীরব দর্শকদের টেলিমাচুসের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি তার রাজ্য শাসনের ভার তার ছেলের হাতে তুলে দিচ্ছেন। ইউলিসিস একজন অ্যাডভেঞ্চারার। সিংহাসনে বসে রাজত্ব করা তার কল্পনার বাইরে, কিন্তু তিনি জানেন টেলিমাচুস তার মতো নয়। সে তার কিংডম চালানোর জন্য উপযুক্ত। ইউলিসিস মনে করেন ইথাকার জনগণ অবাধ্য এবং উচ্ছৃঙ্খল, তবে তার বিশ্বাস টেলিমাচুস তাদের সময়ের সাথে সাথে সভ্য ও উন্নত করে তুলবে। তিনি মনে করেন যে টেলিমাচুস একজন যোগ্য শাসক। এখানে ইউলিসিস তার ছেলের কোয়ালিটিস সম্পর্কেও আমাদের বলছেন। মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, অর্থাৎ টেলিমাচুস অনেক দায়িত্বশীল এবং এন এথিক্যাল পারসন। তিনি তার প্রজাদের প্রতি সদয় এবং টেলিমাচুস অবশ্যই তার দায়িত্ব সৎভাবে পালন করবেন। ইউলিসিসের মতে টেলিমাচুস ভবিষ্যতে একজন রাজার মতোই তার কাজ পরিচালনা করবেন, কিন্তু ইউলিসিসের রাস্তা আলাদা। তারা সম্পর্কে পিতা পুত্র হলেও টেলিমাচুস রিস্কি লাইফকে ভালোবাসেন না, কিন্তু অন্যদিকে ইউলিসিস অজানার উদ্দেশ্যে বেরিয়ে যেতে চান। এখানে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন দ্বারা তাদের আলাদা আলাদা ভূমিকা বুঝাচ্ছেন। আর এখানের দেয়ার লাইস দ্য পোর্ট, অর্থাৎ বন্দরে ইতিমধ্যেই তার জন্য জাহাজ প্রস্তুত। অতি শীঘ্রই পরবর্তী অভিযান শুরু হবে। সমুদ্রের গভীর রহস্য তার জন্য অপেক্ষা করছে। ইউলিসিস তার নাবিকদের উদ্দেশ্যে বলছেন, আজ পর্যন্ত প্রত্যেকটা অভিযানে তারা যে কোনো বিপদকেই হাসি মুখে গ্রহণ করেছে। যদিও তারা সময়ের সাথে সাথে নিজেও বৃদ্ধ হয়েছে, তবুও তারা আরও সম্মান এবং কৃতিত্ব অর্জন করতে পারে। অর্থাৎ বৃদ্ধ বয়স জীবন শেষ হয়ে যাওয়ার সময় নয়, বরং সম্মান অর্জনের আরেকটি সুযোগ। ইউ অ্যান্ড আই আর ওল্ড দ্বারা তিনি নিজেদের বয়সকে মেনে নিচ্ছেন, তবে তাও ঠিক যে এই বার্ধক্য তাকে দমিয়ে রাখতে পারবে না। ইউলিসিস বুঝতে পারছেন যে তারা হয়তোবা আর সেই আগের মতো শক্তিশালী নন। তারা তাদের যৌবনে পৃথিবী চষে বেরিয়েছিলেন। সময়ের আঘাতে শরীর দুর্বল হয়ে গেলেও তাদের উইল পাওয়ার আগের মতোই রয়েছে। ইউলিসিস বুঝতে পারছেন যে এ যাত্রা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। সমুদ্রের বড় বড় ঢেউ হয়তোবা তাদের জাহাজকে গিলে ফেলবে, তবে তিনি অনেক আশাবাদী যে হ্যাপি আইলে তিনি পৌঁছাতে পারবেন। হ্যাপি আইল বলতে গ্রিক মাইথোলজির হেভেন বা স্বর্গের কথা বলা হচ্ছে, যেখানে গ্রেট ওয়ারিয়ররা মৃত্যুর পর চলে আসেন, আর সেখানেই হয়তোবা একিলিসের সাথে তার দেখা হবে। একিলিস অর্থাৎ ইলিয়াডের গ্রেট হিরো এবং ওডিসিয়াসের বন্ধু, তারা একসাথে 10 বছর ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সময়ের সাথে সাথে তাদের শারীরিক ক্ষমতা কিছুটা কমেছে তা ঠিক, তবে তাদের ইচ্ছাশক্তিতে তেমন কোনো পার্থক্য আসেনি। তারা তাদের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছেন। তারা নতুন জিনিস খুঁজতে থাকবেন, আবিষ্কার করতে থাকবেন, কিন্তু কখনো আত্মসমর্পণ করবেন না। মুভড আর্থ অ্যান্ড হেভেন দ্বারা তাদের যৌবনের ফিজিক্যাল প্রওয়েসকে বোঝানো হয়েছে। তারা আগে অনেক অসম্ভবকে সম্ভব করেছিলেন, তবে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড দ্বারা কখনো হেরে না যাওয়ার এক অদম্য ইচ্ছা বুঝিয়েছেন। ভিডিওর প্রথম দিকে বলা হয়েছিল এই কবিতা কিভাবে ড্রামাটিক মনোলগ তা আমরা বোঝার চেষ্টা করব। ড্রামাটিক মনোলগের কোর কনসেপ্ট হচ্ছে সিঙ্গেল স্পিকার। ইউলিসিস কবিতাতে প্রোটাগনিস্ট ছাড়া আর কোনো পার্সপেক্টিভ নেই। সেকেন্ডলি, সাইলেন্ট লিসেনার। এ কবিতায় আমরা শুধু তার জার্নি সম্পর্কে তার কাছ থেকেই জেনেছি। ড্রামাটিক মনোলগ সবসময় ফার্স্ট পারসন পার্সপেক্টিভে হয়ে থাকে, এতে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে না, তবে অন্যদেরও এতে মেনশন থাকে। থার্ডলি, পার্সোনাল পার্সপেক্টিভ।
কবিতাতে অন্য কারো কোনো ইনভলভমেন্ট নেই, সবকটি ডায়লগ ইউলিসিসের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আনা। ফোর্থলি, ফ্লোয়িং ডায়লগস। কবিতাটি পড়লে মনে হয় যেন ইউলিসিস এক নাগারে কারো সাথে কথা বলে যাচ্ছেন, সেখানে সে নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। আর এর সাথেই শেষ হলো সুদীর্ঘ ইউলিসিস কবিতা। আপনি চাইলে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর ফ্রি হ্যান্ড নোট নিতে পারেন। নিতে হলে এই ভিডিও আপনার অনার্সের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। শেয়ার করার স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিলেই PDF পেয়ে যাবেন।